তোমাদের ইতিহাস বইয়ের 3rd চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এটার 29 পাতা থেকে 36 পাতার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকে লিখে নাও। 29 পাতায় 1 নম্বর প্রশ্ন লেখো, আদিম মানুষ কিসের জোরে সভ্য হয়ে উঠেছে? উত্তর লেখো, আদিম মানুষ নিজের বুদ্ধি ও পরিশ্রমের জোরে সভ্য হয়ে উঠেছে। 30 নম্বর পাতায় 2 নম্বর প্রশ্ন, আদিম গোষ্ঠী সমাজে কিসের ভিত্তিতে জোট বাঁধত? উত্তর লেখো, রক্তের সম্পর্ক ও আত্মীয়তার ভিত্তিতে। 3 নম্বর প্রশ্ন, তামা ও পাথরের যুগ কাকে বলা হয়? উত্তর লেখো, যে যুগে তামা ও পাথরের দুটোরই ব্যবহার হতো সেই যুগকে তামা ও পাথরের যুগ বলা হয়। 4 নম্বর প্রশ্ন, পাকিস্তানের কোথায় তামা পাথরের যুগের একটি প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে? উত্তর লেখো, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড়ে। 5 নম্বর প্রশ্ন, কখন চাকার ব্যবহার শুরু হয়? উত্তর লেখো, নতুন পাথরের যুগের শেষের দিকে। পেজ নাম্বার 31। 6 নম্বর প্রশ্ন, কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রান্সোয়া জারিজ। 7 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতাকে কটা পর্যায়ে ভাগ করা যায় ও কি কি? মেহেরগড় সভ্যতাকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে পুরনো পর্যায় বা প্রথম পর্ব, যেটা ছিল খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। দ্বিতীয় পর্ব ছিল খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। তৃতীয় পর্ব ছিল খ্রিস্টপূর্ব 4300 বছর থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। 8 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতায় পুরনো বা প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর লেখো, মেহেরগড় সভ্যতায় পুরনো বা প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হলো, 1 নাম্বার কি লেখো, মানুষ গম ও যব ফলাতে জানত। 2 নাম্বার হচ্ছে ছাগল, ভেড়া, পুঁজওয়ালা ষাঁড় ছিল গৃহপালিত পশু। 3 নাম্বার হচ্ছে পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র ব্যবহার করত। 4 নাম্বার পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি ব্যবহার করত, কিন্তু ধাতুর তৈরি কোনো জিনিস পাওয়া যায়নি। 5 নাম্বার হচ্ছে মেহেরগড়ে মাটির বাড়িগুলিতে পুরনো ইটের ব্যবহার করত। বাড়িগুলিতে 1-এর বেশি ঘর ছিল। কয়েকটি ইমারত সাধারণ বাড়ি থেকে অনেক বড় ছিল। অনুমান করা হয় যে সেগুলিতে শস্য মজুত রাখা হতো। উপমহাদেশে সবথেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি মেহেরগড়েই পাওয়া গেছে। 9 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বর গম যবের পাশাপাশি কার্পাস চাষ করত। পাথরের কাস্তের হাতিয়ার ব্যবহার দেখা যায়। 3 নম্বর হচ্ছে মেহেরগড়ে এই পর্যায়ে হাতে করে মাটির পাত্র তৈরি করত, কারণ তখন চাকার ব্যবহার শুরু হয়নি। তবে এই পর্যায়ে শেষে চাকার ব্যবহার করে মানুষ মাটির পাত্র তৈরি করত। তাছাড়া 4 নম্বরে বিভিন্ন রকম পাথর ও শাঁখ দিয়ে গয়না তৈরি করত। এবার 10 নম্বর প্রশ্ন লেখো, মেহেরগড় সভ্যতায় তৃতীয় পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লেখো, এ সময়ও গম ও যব চাষ করা হতো। 2 নম্বর, কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল চারিদিকে ছড়িয়ে পড়েছিল। 3 নম্বর, পাত্রগুলি পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। 4 নম্বর, এই পর্যায়ে মেহেরগড়ে শিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল। এবার চলে এসো পেজ নাম্বার 32। 11 নম্বর প্রশ্ন, টিকা লেখো। মেহেরগড়ের সমাধি।
মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হল সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতের সঙ্গে দেওয়া হতো শাঁখ বা পাথরের গয়না, কুড়ুল ও গৃহপালিত পশু। এছাড়া সমাধিতে মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে বা লাল রং মাখিয়ে দেওয়া হতো। এবার 33 পাতায় 12 নম্বর প্রশ্ন লেখো। কত খ্রিস্টাব্দে হরপ্পা ও মহেঞ্জোদারো কেন্দ্র দুটো আবিষ্কার করা হয়? উত্তর লেখো। 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্র দুটো আবিষ্কার হয়। 13 নম্বর প্রশ্ন, শুরুর দিকে হরপ্পা ও মহেঞ্জোদারো কেন্দ্র দুটির নাম সিন্ধু সভ্যতা হয়েছিল কেন? উত্তর লেখো। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা দুটোই সিন্ধু উপত্যকায় অবস্থিত ছিল, তাই এই সভ্যতার নাম হয়েছিল সিন্ধু সভ্যতা। 14 নম্বর প্রশ্ন, তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে সবচেয়ে বড় সভ্যতা কোনটি? উত্তর লেখো। হরপ্পা সভ্যতা। 15 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে হরপ্পা মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন? উত্তর লেখো। 1924 খ্রিস্টাব্দে জন মার্শাল। 16 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর লেখো। প্রায় ইতিহাস যুগের। 17 নম্বর প্রশ্ন, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময়? উত্তর লেখো। খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত। পেজ নাম্বার 34। 18 নম্বরের প্রশ্ন লেখো। হরপ্পা সভ্যতার বিস্তার কত দূর থেকে কত দূর পর্যন্ত ছিল? উত্তর লেখো। প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা। এই সভ্যতা উত্তরে জম্মুর মান্ডা থেকে দক্ষিণে গুজরাট ও কচ্ছ অঞ্চল পর্যন্ত, আর পূর্বে আলমগীর থেকে পশ্চিমে বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। এবার 19 নম্বরের প্রশ্ন লেখো। ভারতীয় উপমহাদেশে কোন সভ্যতা প্রথম নগর গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল। 20 নম্বর প্রশ্ন, হরপ্পাকে প্রথম নগরায়ণকে বলা হয় কেন? হরপ্পাকে প্রথম নগরায়ণ বলা হয় কেন? উত্তর লেখো। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ণ বলা হয়। 21 নম্বর প্রশ্ন, সিটাডেল কাকে বলে? উত্তর লেখো। হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকত। এই এলাকাটি একটা আয়তাকার বানানো ঢিপির ওপরে ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা তাকে বলতেন সিটাডেল। কোন জায়গায় কোনো সিটাডেল ছিল না? চানহু দারোতে কোনো সিটাডেল ছিল না। পেজ নাম্বার 35। 23 নম্বরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় নগর পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো। উত্তর লেখো। হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর গড়ে উঠেছিল। 1 নম্বর, হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকত, প্রত্নতাত্ত্বিকরা তাকে বলতেন সিটাডেল। 2 নম্বর, নগরের প্রধান বসতি এলাকাটা নিচু অঞ্চলে থাকত। এই অঞ্চলে ইমারতগুলির মধ্যে বেশিরভাগই ছিল বসতবাড়ি। 3 নম্বর, হরপ্পা সভ্যতার নগর জীবনে খাদ্যশস্য মজুত রাখার বিশেষ গুরুত্ব ছিল। খাদ্যশস্য মজুত রাখার জন্য দুটো বড় জায়গা ছিল। সেগুলো ছিল অনেকটা পাকা ইটের তৈরি বাড়ির মতো। ভিতরে ছিল দুটো সারিতে ভাগ করা মোট 12টা বড় তাক। সেখানে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলি ছিল।
4 নম্বরের পয়েন্টে লেখো, বসত বাড়িগুলিতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থাকতো একটি। মনে করা হয় ওই বাড়ির বাসিন্দাদের একটিই হেঁসেল ছিল। 5 নম্বর, হরপ্পা সভ্যতার নগর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার। পাকা নর্দমা দিয়ে জল নিকাশি ব্যবস্থা ছিল। বড় নর্দমাগুলি ঢাকা থাকতো। উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও পার্ট 2-তে। থ্যাংক ইউ।